19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্মানীয় পার্থভৌমিকের সমর্থনে আজকে এই নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমাদের সভাপতি দীর্ঘ সংগ্রামের সাথে আমার অত্যন্ত প্রিয় দাদা ভজন রায়, অনেক ইতিহাস আছে, সেগুলো এখন বলার সময় নেই, তাই তো দাদা। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপিকাদি, একটু আগেই আমার অগ্রজ প্রাক্তন চেয়ারম্যান এবং এই নির্বাচন কমিটির সদস্য অরুণ ব্যানার্জি তার মূল্যবান বক্তব্য রাখেন। আমার আরেকজন সহযোদ্ধা আরো 3 জন, বিপ্লব মালো 21 নম্বর ওয়ার্ডের শুধু কাউন্সিলর নয়, সব থেকে বড় কথা যখন যে কাজটা বলি একদম নতমস্তকে সেই কাজটা সম্পন্ন করে আমার অত্যন্ত স্নেহের বিপ্লব মালো। সমাপাঠক দমদম ব্যারাকপুর SC/ST সেলের সভাপতি এবং পৌরসভার CIC মেম্বার সমর পাঠক। আরেকজন আপনাদের প্রতিবেশী কাউন্সিলর সুকেশ বিশ্বাস বুলবুল। সব থেকে বড় বুথে দায়িত্ব নিয়ে যারা দীর্ঘদিন ধরে দলের পতাকাকে তুলে ধরেছেন এবং দলকে সমৃদ্ধি করেছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নির্বাচন হবে 20 মে, অর্থাৎ পঞ্চম দফার নির্বাচন আমাদের ব্যারাকপুর লোকসভার 20 মে নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করেছে। এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জননেত্রী অত্যন্ত চিন্তা ভাবনা করে এই এলাকার সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, এই এলাকার অর্থনীতি, শিল্প, গ্রামীণ এলাকা আছে আমডাঙ্গা থেকে আরম্ভ করে মোহনপুর, শিউলি, আমাদের ব্যারাকপুর ওয়ার্ড প্রায় 22টার মতো গ্রাম পঞ্চায়েত নিয়ে আমাদের এই ব্যারাকপুর লোকসভা, যেখানে 8টি পৌরসভা আছে, একটি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড আছে। ভোটার প্রায় এই মুহূর্তে 16 লক্ষের উপরে ভোটার। বুথ আছে 1700 মতো বুথ বলে। স্বাভাবিক কারণে এই লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, ঐতিহাসিক। কিন্তু এবার একটু বিশ্লেষণ করে দেখুন, আপনারা যারা দলের সম্পদ, যারা দলের একনিষ্ঠ কর্মী সমর্থক এবং দলকে যারা সমৃদ্ধ করে রেখেছেন, যে নির্বাচনটা এর জন্যই গুরুত্বপূর্ণ যে একদিকে ভারতবর্ষের বুকে একটি মাত্র মুখ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের মানুষকে কাছে বার্তা দিচ্ছেন, আন্দোলন করছেন যে কেন্দ্রের যে সরকারটি দীর্ঘ 10 বছর ধরে ক্ষমতায়, সেই সরকার যে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে 140 কোটি মানুষের দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্ব তারা পালন করছেন না। যে সরকার দায়িত্ব নিয়েছিল ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার, গণতন্ত্রের যে 4টি পিলারের উপর আমাদের সংসদীয় গণতন্ত্র অত্যন্ত পরিকল্পনা মাফিক, সেই 4টি স্তম্ভকে এই সরকার ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছে এবং তাদের কাজকর্ম শুরু করে সংসদীয় ব্যবস্থাকে একদম ধ্বংসের পথে নিয়ে
ভারতবর্ষকে অন্ধকারে নিমজ্জিত করার চেষ্টা করছে। আমাদের জননেত্রী একমাত্র মুখ, যিনি সারা ভারত জুড়ে সাম্প্রদায়িক এই বিজেপি এবং জনবিরোধী এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই নির্বাচন এই কারণেই গুরুত্বপূর্ণ যে আগামী দিনে ভারতবর্ষের ক্ষমতায় কে আসবে এবং আমাদের বাংলায় যে 42টি লোকসভা আসন, যে লোকসভা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা সামনে আমাদের এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। স্বাভাবিক কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব আমাদের প্রতিটি 29 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকে এই দায়িত্বটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই নির্বাচনে, এই যুদ্ধে আমাদের একটাই লক্ষ্য, আমাদের নির্বাচনে যুদ্ধে জয়ী হতে হবে, অন্য কোনো কথা নেই। যেভাবে হোক মানুষের দরবারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমাদের প্রার্থীর সমর্থনে এই নির্বাচনকে যদি আমরা করতে পারি, আমাদের স্থির বিশ্বাস মানুষ আমাদেরকে সমর্থন করবে। তা আমাদের প্রশ্ন যে মানুষ আমাদের সমর্থন করবে, কেন করবে? আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মানুষের কাছে বলার আমাদের মানুষের কাছে বলার অধিকার আমাদের জননেত্রী আমাদের কাছে সেই অধিকার করতেছে। প্রায় বিপ্লব মালক ক্যাটাগরিক্যালি বলতে হবে প্রায় 92টা জনহিতকর কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা করেননি, একমাত্র ভারতবর্ষের বুকে স্বাধীনতার পর একজন মুখ্যমন্ত্রী তিনি ইস্তাহারে যা দেন, সেই ইস্তাহার যদি আপনারা পড়েন, ভোট পরবর্তী সময়ে সেই ইস্তাহার মেনে স্বাধীনতার পর কোন রাজনৈতিক দলের ইস্তাহার আজ পর্যন্ত মানুষের কাছে পৌঁছয়নি। আমরা কেন এই ভোট যুদ্ধে জয়ী হব, এই দায়িত্বটা আমরা কেন নিতে পারি? আমরা নিতে পারি এই কারণে, বাংলার 10,47,00,000 মানুষের বসবাস, 8 কোটির উপর ভোটাধিকার নির্বাচন কমিশন দিয়েছে, 8 কোটির উপর, এবং টোটাল জনসংখ্যা 10,47,00,000। আমরা পোস্টারে দিচ্ছি না যে অমুকের পরিবার না মানছি না, কিন্তু আমরা দায়িত্ব নিতে পারি 29 নম্বর ওয়ার্ডের একটি পরিবার নেই যে পরিবার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে কোন না কোন প্রকল্পের আওতায় এসছে। আপনারা বলুন করতালির মাধ্যমে এটা সত্যি না মিথ্যে? আমরা এই কারণেই বলছি যে এই নির্বাচনে আমাদের জয়ের রাস্তা সুগম, সেই রাস্তাকে আপনারা মানুষের কাছে আপনাদের পরিবেশের মধ্যে মধ্যে, মনিরা বলছিল 4টে বুথ কমপ্লিট, 9টা বুথ আছে, এবং আমি নিজে দেখেছি যে কাউন্সিলরের নেতৃত্বে সবাই মিলে প্রতি বাড়িতে বাড়িতে যাচ্ছে। কোথাও শুরু হয়েছে, কোথাও প্রস্তুতি চলছে, এক মুহূর্ত দেরি করার জায়গা নেই। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে স্বাধীনতার পর একমাত্র যে 48% মহিলা, প্রতি 100 জনের ভেতর মহিলারা যারা আছে তারা নিশ্চয়ই বুঝে গেছে যে আগে আমরা আমাদের সরকার আসার আগে এই সমস্ত তত্ত্ব বা এই সমস্ত চিন্তা ভাবনা আমরা কোনোদিন শিখিনি। স্বাধীনতার 76 বছর হয়েছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যে একটা লাইনে যদি 100 জন লোক দাঁড় করানো হয়, 52 জন পুরুষ 48 জন মহিলা, তাহলে আপনারা বলুন যে পুরুষরাই চাকরি করবে, পুরুষরাই শিক্ষিত হবে, পুরুষরাই এমএলএ হবে, পুরুষরাই
পঞ্চায়েতের মেম্বার হবে, পৌরসভার কাউন্সিলর হবে, এমপি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র চিন্তা করলেন ভারতবর্ষের বুকে একটিমাত্র মুখ্যমন্ত্রী যার এই 48% মা বোনদের তাদের যদি শিক্ষার আলোতে পৌঁছতে না পারি, তাদের যদি প্রশাসনিক ব্যবস্থায় নিয়ে আসতে না পারি, তাদের যদি জনপ্রতিনিধি করতে না পারি, তাহলে একটা এলাকার সামগ্রিক উন্নয়ন কোনোদিন হবে না। আর্ধেক অংশ প্রশাসনের সাথে যুক্ত থাকবে, আর্ধেক অংশ প্রশাসনের থেকে দূরে থাকবে। এই উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা স্বাধীনতার পর আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন। চিন্তা শুধু করলেন না, 48% মহিলাদের জন্য আজকে কি করলেন? তিনি তার স্বপ্নের পরিকল্পনা তৈরি করলেন, কন্যাশ্রী পরিকল্পনা। আপনারা নিশ্চয়ই জানেন, একটু হাত তুলে বলুন কোন কোন বাড়ির মেয়েরা কন্যাশ্রীর আওতায় এসছে, একটু হাত তুলে বলুন। কন্যাশ্রী পরিকল্পনার আওতায় এসছে, হাত তুলে বলুন, হাত তুলুন। তার মানে আজকে ডেটে 1,18,00,000 কন্যাশ্রী আমরা তৈরি করতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পরিকল্পনা, যে কন্যাশ্রী পরিকল্পনা, মেয়েরা শিক্ষিত হবে, তাদের অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে, তাদের শিক্ষার আলোতে পৌঁছানোর জন্য সরকারি টাকা দেবে এবং উচ্চ শিক্ষার জন্য টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিকল্পনা আজকে মা বোনরা জেনে রাখুন, আপনারা অনেকেই জানেন, কিন্তু তবুও আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। 6,335টি রাষ্ট্রসংঘে এই ধরনের সামাজিক পরিকল্পনা আজকে রাষ্ট্রসংঘে জমা পড়েছিল, কিন্তু এক নম্বর স্থান পেয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী পরিকল্পনা। এটা বাংলার শুধু গর্ব নয়, ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর 137টা দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মডেল করেছে। শুধু তিনি চিন্তা করলেন না যে 48% মহিলা, 52% পুরুষ, মহিলাদেরকে শিক্ষার আলোতে পৌঁছে দেওয়ার জন্য কন্যাশ্রী পরিকল্পনা করলেন। যে সমস্ত বাড়ির মহিলারা তাদের 18 বছরের আগে বিয়ে দিত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী পরিকল্পনার মাধ্যমে তাদের বিয়ে যাতে না দিতে পারে, একদিকে কন্যাশ্রী পরিকল্পনার মাধ্যমে শিক্ষার আলোতে পৌঁছানোর চেষ্টা, অন্যদিকে যে সমস্ত গরিব পরিবারগুলো আছে তাদের রূপশ্রী পরিকল্পনার মাধ্যমে 25,000 টাকা বিয়ের সময় সাহায্য করছে। এইভাবে একটার পর একটা অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। এটা আমাদের গর্ব, এর জন্যই আমাদের পথ সুগম, আমরা জয়ী হব। উপস্থিত আছেন 29 ওয়ার্ডের সভাপতি, তৃণমূল কংগ্রেসের পবিত্র ঝান্ডাটাকে যিনি সর্বদা বহন করে আসছেন, 30-40 বছর ধরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে আমরা সর্বদা সম্মান জানিয়ে থাকি। ভদ্র রায় উপস্থিত আছেন এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের দীপিকা মণ্ডল সহ 29 নম্বর ওয়ার্ডে সমস্ত তৃণমূল স্তরের কর্মীবৃন্দ, ছাত্র, যুব, মহিলা কর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা। দেশ গঠনের নির্বাচন, যদি আমার দেশ সুরক্ষিত না থাকে, যদি আমার দেশের 140 কোটি নাগরিক তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সুনিশ্চিত না থাকে, যদি আমার ভারতবর্ষের সংবিধানকে পবিত্র ধর্মগ্রন্থ রূপে মাথার উপর রেখে যদি আমরা পথ চলতে না পারি, তাহলে আমরা কিন্তু ভারতবর্ষে মনে রাখতে হবে যে ভারতবর্ষে এমন একটা সরকার শাসন করছে, যে সরকার মানুষের মনে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে স্থান করেছে,
বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে কর সেবকদের গুজরাটে 2002 সালে একটা ট্রেনকে জ্বালিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে সরকার উগ্র হিন্দুবাদীদের সাথে নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সব থেকে বেশি জাতি দাঙ্গা সংঘটিত করেছে, যে সরকার নারীদের কখনো যোগ্য সম্মান দেয়নি, নারীদের প্রতি নির্দেশ, নারী নির্যাতন তার প্রমাণ নিশ্চয়ই আপনারা জানেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যেখানে যেখানে বিজেপি শাসন করছে বা যে রাজ্যে বিধানসভায় বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে সব থেকে বেশি নারী ধর্ষিত হয়েছে, তার নাম রাজস্থান। দ্বিতীয় রাজ্য তার নাম হল মধ্যপ্রদেশ, তৃতীয় হল উত্তরপ্রদেশ, চতুর্থ হল মহারাষ্ট্র, পঞ্চম হল আসাম। আমি বলছি না, আপনাদের কাছে সকলের কাছে মোবাইল আছে, এনসিআরবি রিপোর্ট দেখতে পারেন। তারা বলছে আজকে নারী সুরক্ষার কথা, তারা বলছে আজকে সন্দেশখালী একটা অপপ্রচার কেন্দ্রিক একটা মিথ্যা ঘটনাকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করে কয়েকজন তাদের আরএসএস প্রশিক্ষিত মহিলার মধ্য দিয়ে মা বোনদের সম্মানকে ধরায়িত করে এই বাংলার সম্মানকে তারা কলুষিত করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের আমরা যখন দাঁড়িয়ে আছি সব থেকে বেশি বিজেপির আইটি সেলের কর্মী থেকে শুরু করে যুব মোর্চার কর্মী থেকে শুরু করে বিজেপির সাংসদ স্বামী চিন্ময় নন্দন থেকে শুরু করে বিজেপির বিধায়ক কুলদীপ সিং সিঙ্গার থেকে শুরু করে বিজেপির প্রাক্তন বিধায়ক দিল্লির বিজয় চলি থেকে শুরু করে সব থেকে বেশি ধর্ষণে জেল খাটছে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। তাই এলাকার সমস্ত মা বোনদেরকে বলবো, যদি নারীদের যোগ্য সম্মান না পান, যে সম্মান হানি যারা করবে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। তাই খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান। এরা বেরিয়ে যান, এরা এসছে দেশের জনগণকে নিয়ে ব্যবসা করতে, এরা এসছে দেশে জাতপাত ধর্ম নিরিখে রাজনীতি করতে, এরা এসছে দেশের সম্পদকে বিক্রি করে দিয়ে নিজের দলকে শক্তিশালী করতে, এরা এসছে বিরোধীদের সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তাদেরকে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে দিয়ে একতন্ত্র স্বৈরতন্ত্র একটা ফ্যাসিবাদী সরকার প্রতিস্থাপন বা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই আপনাকে শপথ নিতে হবে ভারতবর্ষকে সুরক্ষিত করবার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য। নিশ্চয়ই আপনারা জানেন এই শীতকালীন অধিবেশনে বিজেপি পার্লামেন্ট এবং দুটো কক্ষ আছে, একটা উচ্চ কক্ষ রাজ্যসভা, একটা নিম্ন কক্ষ লোকসভা। সেই লোকসভা থেকে 100 জন বিরোধী সংসদকে বহিষ্কৃত করেছে বিজেপি, রাজ্যসভা থেকে 46 জন সংসদকে বহিষ্কৃত করেছে বিজেপি। তবে বিভিন্ন বিলকে পাশ করিয়ে দিয়েছে। কিসের বিল? প্রথম বিল ছিল নির্বাচন সংক্রান্ত বিল। আগে নির্বাচন একটা কমিটি থাকতো, যেই কমিটির মাথায় থাকতো সুপ্রিম কোর্টের জাস্টিস, সেই কমিটির মাথায় থাকতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই কমিটির মাথায় থাকতো একজন বিরোধী দলনেতা। সেই বিলে কি আসলো? সেই বিরোধী দলনেতাকে সরিয়ে দিয়ে শাসক দলের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রীকে নিয়ে আসলো, অর্থাৎ 2:1 হয়ে গেল। গণতান্ত্রিক অধিকার আমরা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের পুরো কমিটিটা বিজেপির কথা আজকে উদ্বোধন করছে। তাই আজকে প্রথম দফা নির্বাচন 18তম লোকসভায় অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গের 3টে রাজ্য হলো, তিনটে জেলায় হলো, বালুরঘাট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বালুরঘাট, কোচবিহার আর হচ্ছে জলপাইগুড়ি। এবং সেই কোচবিহারে দেখলে
রায় দিতে প্রস্তুত আছে। কারণ এরা নির্বাচন কমিশনকে সাথে নিয়ে, এরা ভারতবর্ষের সেনাবাহিনীকে সাথে নিয়ে, এরা ভারতবর্ষের সর্বশক্তি ইডি সিবিআইকে সাথে নিয়ে আপনার মানবিক অধিকার, বিরোধীদের রাজনৈতিক অধিকারকে হরণ করতে এরা ব্যস্ত। আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, নিশ্চয়ই আপনারা জানেন যে ভারতবর্ষের গরিবী নিয়ে প্রধানমন্ত্রী আজকে অহংকার বোধ করছেন। এতটাই নোংরা মানসিকতা। পৃথিবীর মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের 80 কোটি মানুষকে 3 কিলো চাল 2 কিলো গম দিয়ে তিনি অহংকার বোধ করেন যে মানুষকে আমি প্রতি মাসে 3 কিলো চাল 2 কিলো গম দিয়ে স্বাধীনতার 75তম বছরে এই ভারতবর্ষের গরিবী রূপরেখা 45 বছরের সব থেকে বেশি টাকায় নিয়ে গেছে। তার নাম নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে আপনাদের একরাত ঘৃণা, তার বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলতে হবে। আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলেন না আমি বছরে 2 কোটির চাকরি দিয়েছি, যে গ্যারান্টি আমি দিয়েছিলাম। তিনি বলেন আমি 4 লক্ষ পায়খানা বানিয়ে দিয়েছি ভারতবর্ষে, অর্থাৎ ভারতবাসীকে পায়খানা উপহার দিয়েছি। স্বাধীনতার 75 বছর, এটা আমাদের কাছে লজ্জা, একজন ভারতবাসীর কাছে লজ্জা। একটা বিশ্বের দরবারে ভারতের গরিমা, ভারতের স্বাধীনতা, ভারতের গণতন্ত্রের কাছে লজ্জা যে প্রধানমন্ত্রী পায়খানা বানিয়ে দিয়ে অহংকার বোধ করছেন। কখনো বলছেন না মানুষের দৈনিক আয়কে আমি বৃদ্ধি করেছি, কখনো বলছেন না প্রতি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ আমি নির্মাণ করছি, কখনো বলেন না ভারতবর্ষের 10টা আইআইটি তৈরি করেছি, কখনো বলেন না ভারতবর্ষের বুলেট ট্রেন আমি তৈরি করেছি, বুলেট ট্রেন চলছে, কখনো বলেন না যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে একজন করে চাকরিজীবী লোক আছে, কখনো বলেন না ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক ক্ষুদ্র বাজারি শিল্প হোক, বৃহৎ শিল্প হোক বা কোনো ব্যবসায়িক মাধ্যমে তার অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করেছে। এই কথা কখনো বলেন না। তিনি আপনার কাছে ভোট চাইতে আসবে, আমি রাম মন্দির করেছি আমাকে ভোট দিন। বিজেপির লোক আপনার দরবারে আসবে, আপনার পাড়ায় আসবে, আমি রামলালাকে 500 বছরের রামলালাকে আমি হাতে ধরে নিয়ে ওই অযোধ্যা রাম মন্দিরে বসিয়েছি, আমাকে ভোট দিন। যে দেশের জন্য ভোট দিন। এই দেশের আমি একমাত্র লোক যে বিশ্বগুরুর সংজ্ঞা কি কেউ জানে না। যেখানে ভারতবর্ষ আজকে 80 কোটি গরিব, যেখানে ভারতবর্ষ স্বাধীনতার 75 বছরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে 205 লক্ষ কোটি টাকা দেনার দায়ে আজকে আমাদের মাথার উপরে 1,40,000 কোটি টাকা প্রত্যেক ভারতবাসীর মাথার উপর দেনা। সেই দেনার দায়ে জর্জরিত আজকে ভারতবর্ষ সুরক্ষিত নয়। আজকে চীনের মতো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে তারা কেড়ে নিচ্ছে, অরুণাচলের জমি গ্রাস করছে, তার বিরুদ্ধে কোনো কথা নয়। তিনি বলবেন শ্মশান কবরস্থানের কথা, তিনি বলবেন হিন্দু মুসলমানের কথা, তিনি বলবেন হিন্দু মুসলমানের কথা, তিনি বলবেন মন্দির মসজিদের কথা। তিনি মানুষের উন্নয়নের কথা বলবেন না, মানুষের স্বাস্থ্যের কথা বলবেন না। আমরা মুখে বলি ভারতবর্ষের 23টা নাকি এইমস আছে, আপনারা জানেন না মাত্র 3টে এইমস পরিবেশ হচ্ছে পরিকাঠামো সৃষ্টি হয়েছে, বাকি 20টা কোনো কাজ হয়নি, কোথাও ফাঁকা জমি পড়ে আছে। তার প্রচারে তিনি বলছেন 23টা এইমস নাকি আমি তৈরি করে দিয়েছি। কেন বলবেন না? কারণ আমরা যে জিনিসটা বারবার টিভিতে দেখতে পাচ্ছি, মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে যে ফেরাল্লামের মতো, ফেরাল্লামের মাকে যেমন আমরা ফসা হয়ে যায়, সেরকম একটা প্রচার তিনি সৃষ্টি করেছেন। প্রত্যেক দিন 71 লক্ষ টাকা খরচা হচ্ছে তার প্রিন্ট মিডিয়ার জন্য, অর্থাৎ মোদি অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এই প্রত্যেক দিন 71 লক্ষ টাকা আপনার আমার ট্যাক্সের টাকা, যে ট্যাক্স এই 140 কোটি ভারতবাসী দেয়, অর্থাৎ বছরে আমাদের 24 লক্ষ কোটি টাকা ট্যাক্স হতে সারা ভারতবর্ষে। সেই ট্যাক্সের টাকায় কোনো উন্নয়ন নেই। এই বাংলা থেকে আমরা যে ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দিই, সেল ট্যাক্স দিই, জিএসটি দিই, সব সেই টাকার কোনো হিসাব দেয় না, প্রাপ্য টাকা আমাদেরকে দেয় না। আপনারা জানেন না, তার কারণ ওরা জানে যে প্রতিবাদের দুটো মাত্র জাতি সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, একটা হলো বাঙালি আর একটা
দিয়েছে কালে তা 32 জন শিল্পপতির হাতে। তারা কি করেছে? সেই টাকা নিয়ে চম্পট দিয়েছে। আর মোদিজি শুধুমাত্র আদানির 16 লক্ষ কোটি টাকা লোন মাফ করছে। ভাবছেন আপনারা আবার ব্যাংকের টাকা যারা লোন নিয়েছে লোন শোধ করছেন না, রাইটা অর্থাৎ লোনের হিসাব বন্ধ। এনপিএ করেছে, নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছে, আপনার টাকা জানতে পারবেন না। 24,55,000 লক্ষ কোটি টাকা রাইট অফ হয়ে গেছে। তার জন্য আজকে বিদেশের কাছে ভারতবর্ষ ঋণ হু হু করে বাড়ছে। উনি বলছেন আমি বিশ্বগুরু, 56 ইঞ্চি আমার ছাতি, আমি হিন্দু রাষ্ট্র করব, আমায় ক্ষমতা আনুন। যদি আগে পরের 5 বছর ক্ষমতা দিয়ে থাকে নিশ্চিত বলছি আপনার প্রজন্ম, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ওই হাতে বাটি নিয়ে মন্দিরে মন্দিরে ভিক্ষা করতে হবে। না পাবেন আপনি শিক্ষা, না পাবেন আপনি স্বাস্থ্যের অধিকার, না পাবেন গণতন্ত্রের অধিকার, না থাকবে আপনার অর্থনৈতিক বুনিয়াদ রচনা করার অধিকার। ভারতবর্ষকে ভিক্ষার পাত্র ধরে দিতে প্রস্তুত হচ্ছে বলে খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান। এরা মানুষ পেলে খুন করে দাঙ্গা করে রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করবে। এরা টাকার বিনিময়ে আপনার লোক পাশের বাড়ির লোককে টাকা দেবে, লোক দেখাবে। এদের কাছে প্রচুর টাকা। নিশ্চয় জানেন যে ভারতবর্ষের একটা রাজনৈতিক দল তার কাছে ব্যাংকের 6,063 কোটি টাকা সে মালিক, সে মালিক। অর্থাৎ এই টাকার বলে আপনাকে আপনার ভোটকে কেনার চেষ্টা করবেন। আবার যিনি প্রার্থী হয়েছেন তার নাম নিশ্চয়ই জানেন যে ভাটপাড়া পৌরসভার উন্নয়নের টাকা শত শত কোটি টাকা যিনি চুরি করেছেন তার নাম অর্জুন সিং, তার নাম অর্জুন সিং। প্রথম কথা বলে রাখি, আপনি জানেন না যে ভাটপাড়া পৌরসভার দেখবেন রাস্তায় মাঝখানে বড় বড় ম্যানহোল লাগানো আছে, প্রত্যেকটা গলিতে আছে না ম্যানহোল লাগানো আছে না? ওই ম্যানহোল গুলো ছিল সোয়ারেজ প্রকল্পে করার জন্য। সেই সোয়ারেজ প্রকল্প কিন্তু করতে পারা যায়নি। তার কারণ জানেন কি? মাটির তলায় কি ঘুরেছেন, কি লাগিয়েছেন, ওয়াটার লেভেল খুঁজে পাওয়া যায়নি। অর্ধেক 2-1টা গলিতে ম্যানহোল লাগিয়েছেন এবং 3টে গলিতে নেই। 355 কোটি টাকা হিসাব নেই, কাজ নেই। মাটির তলায় কি আছে আপনি জানেন না, আমি জানি না। সেই টাকা লুটপাট হয়ে গেল। নয়াটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের টাকা 12 কোটি টাকা বেনামে লোন দিলে ওনার পরিবার, বন্ধু বান্ধব, সমস্ত সিন্ডিকেট মেম্বারদের যারা ওনার পরিবারিক বন্ধু বান্ধব ভাটপাড়াকে লুটে পুটে খেত, কাজ করে কাজ না করে বিলের টাকা পকেটে পুড়ে রাখত, ওই পরিবার বা সেই অর্জুন সিং আবার পাল্টি মেরেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে একজন বেঈমানকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। তাই যারা বেঈমানি করে তারা চিরকাল সবার সঙ্গে বেঈমানি করে। বেঈমান লোক কখনো নিজের ছাড়া কারোর হয় না। উনার প্রথম পক্ষের স্ত্রী ছাড়া দ্বিতীয় একটা বিয়ে করেছেন, মনোনয়ন দেখায়নি তিনি, কিন্তু দেখায়নি, হিম্মত নেই তার। জানেন না আপনারা এইটার ব্যাপারে? অর্থাৎ একজন মানুষ সে নিজের স্ত্রীকে প্রতারণা করে, আপনি তো কোনছা এলাকার ভোটাররা কোনছা, ভাটপাড়ার লোকরা কোনছা। তাই এই বছরটা আপনাকে হজর থাকতে হবে। এমপিআরের টাকা উনি কোনো কাজ করেননি। 2-1টা দেখবেন যেখানে যেখানে ইভেন্ট টাওয়ারে 2-1 জায়গায় মাঠের ভ্যাকসিন ছাড়া কোনো উন্নয়নের টাকা করেননি, সব টাকা লুটপাট করেছে। আপনি জানেন 2020-21 সালের এমপিআরের টাকা 5টা স্কুলের বেনামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। কোথায়? বলতার শান্তি বাজারে। মনে রাখুন, বলতার শান্তি বাজারে 5টা স্কুলের ভুয়ো অ্যাকাউন্ট খুলে 1,50,00,000 এমপিআরের টাকা আত্মসাৎ হয়ে গেছে, রাতারাতি অন্য ফান্ডে চলে গেছে, হিসাব পাইনি। আর জেল কেটে বলল কে? ওই বলতার সরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর অর্জুন সিং এর অফিসে কাজ করতো অনির্বাণ সরকার। সেই অনির্বাণ সরকার জেল খেটে বলল, জেলেই তিনি মারা গেলেন, দমদম সেন্ট্রাল জেলে। এই টাকা কিন্তু ইডি সিবিআই উদ্ধার করলো না। তার কারণ টাকা চলে গেছে আসল জায়গায়। আর অনাহারে বললো একটা বাঙালি ছেলে, তার নাম অনির্বাণ সরকার। তাই এই বাঙালি বিদ্যার্থীরা বাংলার
বক্তব্য শুনলাম। আমরা বক্তব্য সকলে দীর্ঘায়িত করব না। এই মুহূর্তে আমরা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল সমর ফারুক মহাশয়কে তার বক্তব্য রাখাতে অনুরোধ। মূলত আজকের সভাটা হচ্ছে কর্মী সভা। আজকে সকালে রবীন্দ্র ভবনে জগদ্দল বিধানসভার জগদ্দল বিধানসভার বুথ সভাপতি থেকে শুরু করে টাউন সভাপতি এবং পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধান সকলকে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জগদ্দল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ শাহ মহাশয়। তাকে আজকে এই কর্মী সভার সকলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় একটা নির্দেশিকা দিয়েছে আমাদের দলের দলীয় কর্মীদের যে আমরা কিভাবে এই নির্বাচনের প্রচারটা শুরু করব। সবথেকে বড় ব্যাপার হচ্ছে 29 নম্বর ওয়ার্ডের মহিলা সংগঠনটা, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির একবারে নিজস্ব সংগঠন। আদর্শ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বাংলার বাঙালিদের দিকে লক্ষ্য রেখে একের পর এক জনমুখী প্রকল্প ঘোষণা করেছে, সেটাই হচ্ছে আমাদের প্রচারের প্রধান ভূমিকা, প্রধান বক্তব্য। আমরা মানুষের বাড়িতে যাব, আর একবার সময় আমাদের হাতে আছে। আমাদের বেশি কিছু ভাবনা চিন্তার দরকার নেই। শুধুমাত্র মমতা ব্যানার্জির প্রকল্পগুলো থেকে বঞ্চিত যদি কোনো পরিবার হয়ে থাকে তাদেরকে দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা 100% সম্পূর্ণ কাজ করেছি সেটাও নয়, তার সত্ত্বেও 29 নম্বর ওয়ার্ডে মোটামুটি কাজকর্ম শুরু হয়েছে বিগত দিনে যেগুলো হয়নি। কারণ এমএলএ সাহেবের তত্ত্বাবধানে মাননীয় চেয়ারপারসন রেবানা তার তত্ত্বাবধানে আমি এবং অরুণ সকলে মিলে সহযোগিতা করেছি। ছোট ছোট কাজগুলো শুরু হচ্ছে, কিছু কাজ সম্পন্ন হচ্ছে, আরো কিছু নতুন কাজ দেওয়া হয়েছে। আপনারা সচেতন থাকবেন। ভারতীয় জনতা পার্টি প্রচার করবে, শুধু বলবেন যে এই যে 5 বছর এখানকার এমপি যিনি ছিলেন তার অর্থের মানে সহায়তায় কি কাজ হয়েছে আপনার এলাকায়, কি উন্নয়নমূলক কাজ হয়েছে, এই প্রশ্নটি আপনি করবেন। যে ভদ্রলোককে আপনি ভোট দিতে চাইছেন, যিনি ভোটের প্রার্থী হয়ে আপনার কাছে এসছে, আপনারা শুধু 2019-কে একটু মাথায় রাখবেন। জগদ্দল, কাকিরা, ভাটপাড়া সাধারণ জনগণ, ব্যবসায়ী বন্ধুরা আতঙ্কে জীবন কাটিয়েছে। এই স্বৈরাচারী একটা লোক যে বোম পিস্তল ছাড়া কিছু জানে না, যার কোনো শিক্ষার কোনো কালচার নেই, যার পরিবারে, সেই মানুষটি হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে শুধু টাকার জন্য। আমাদের দিদিভাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে উনি শেষ মুহূর্ত পর্যন্ত ওনাকে সরিয়ে দিয়ে পার্থভূমিকে প্রার্থী করেছে। আর এই পার্থভূমিকের আত্মত্যাগ বলিদান তিনি বলে থাকেন যে আমি দিদির উপরে কোনো কথা কখনো বলি না। তিনি আজকে দুটো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে দেখুন এই ব্যারাকপুরের মানুষের জন্য, ব্যারাকপুরের মানুষ শান্তিতে থাকবে, ব্যারাকপুরের ছেলে মেয়েদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে বলছে। আগুন ন্যাশনাল স্কুলে আমার মেয়ে পড়াশোনা করে। 2019-এ ওখানকার স্কুল বন্ধ ছিল কিছুদিনের জন্য। কেন? ওখানকার মা বাবারা আতঙ্কে ছিল যে ছেলে মেয়ের কখন প্রাণহানি না ঘটে, কখন বোমগুলি না চলে। আপনারা কারোর কথা শুনতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে তুলে ধরবেন, আর এই যে যিনি প্রার্থী হয়েছে তার জীবনীটাকে আপনারা তুলে ধরবেন। ভাটপাড়া পৌরসভাকে শেষ করে দিয়ে গেছে, দেউলিয়া করে দিয়ে গেছে। ভাটপাড়া পৌরসভা ঢালটা যদি সোমনাথ সাহেব না ধরতেন, ভাটপাড়া পৌরসভার ইট পাথর জানালা করে খুলে দিয়ে দিত, ঋণগ্রস্ত হয়ে বন্ধ করে দিত। আমরা নিজেরা জানি এই বয়স্ক মানুষগুলো টাকা পাইলে তারা বলবে। 2014 সাল থেকে একের পর এক কোর্ট ওনাদের অর্ডার দিয়েছে, টাকাগুলো দেয় না। যে বৃদ্ধ মানুষগুলো ভাটপাড়া পৌরসভায় দীর্ঘদিন চাকরি করেছে, তাদের পেনশন টাকা দেয়। আজকে মাননীয় সোমনাথ সাহেব তদারকি করে মাননীয় চেয়ারপারসন মন্ত্রী সহ তারা আন্তরিকতায়
বঞ্চিত হয়ে আছে, ওনারা ওষুধ কিনবে, ওনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ওদের টাকাগুলো দেওয়ার ব্যবস্থা এই সরকার সাহেব তদারকি করে 2014 সালের টাকা বকেয়া টাকা, তখন ওরা কাকা ভাই বলছিল ওনাদের ক্ষমতা দেড় করে রেখে গেছে, 14 কোটি টাকা আমাদেরকে দিতে হয়েছে। তারপরও আপনার এলাকার উন্নয়নের কাজ চলছে। আমার এলাকায় আমি 75টা কাজ করেছি, দীর্ঘ 17 বছরে যেটা হয়নি। দুজন লোক ছিল, ওরা চামচাগিরি করে গেছে। 30 নম্বর ওয়ার্ডে আমি সামান্য 2 বছর 2 মাসের মধ্যে 75খানা কাজ করেছি। বিধায়ক এবং আমার মন্ত্রী সহ মমতা এবার মাধ্যমে তিনি আমাকে কখনো কোনো কিছুতে না করে না। আমি আপনাদের ওয়ার্ডে কাজে সহযোগিতা করেছি, বিধিকারীর জন্য, অনুপের জন্য, ওরা বারবার আমাকে বলে, আমি বলছি আরো কিছু কাজ করে দেবো আমি। তাই আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করুন। আপনারা একটু ত্যাগ স্বীকার করুন। এই কটা দিন, একটা মাস আপনারা তো ত্যাগ স্বীকার করে চলেছেন। তাই আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি যে আপনারা একটা মাস একটু পরিশ্রম করবেন। আপনাদের পাশে আছি, যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আগামী দিনে ওই নির্বাচন প্রক্রিয়াতে যা কিছু প্রয়োজন এমএলএ সাহেবকে আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে মিলে একত্রিত হয়ে এই একটা মাস পরিশ্রম করে এই ওয়ার্ড থেকে যে ভোটে জিতেছিল 2021 সালে সোমনাথ সাহেব, তার থেকে ডবল করে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের কাছে রেখে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। চেয়ারম্যান ইন কাউন্সিল সমরপাঠক মহাশয়ের বক্তব্য শুনলাম, আমরা ওনাকে অশেষ ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মাননীয় শ্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের কর্মীদের কাজের ধারাকে, উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এবং তাদের আমাদের অ্যাক্টিভিটি দেখে আমাদের বামপন্থ ঘরানা সিপিআইএম DYFI LCL লোকাল কমিটির মেম্বার তরুণ দেবনাথ এবং স্বরূপ দেবনাথ আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন সোমনাথ শ্যাম মহাশয়ের হাত ধরে জগদ্দল বিধানসভা। উনি আমাদের 19 নম্বর ওয়ার্ডের যত দেয়াল ইনি লিখেছেন এবং উনি শিল্পী, একজন শিল্পী। আমি তরুণ দেবনাথ এবং স্বরূপ দেবনাথকে সামনে আসার অনুরোধ করছি। জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, তরুণ দেবনাথ এবং স্বরূপ দেবনাথকে আমরা অশেষ ধন্যবাদ সোমনাথ শ্যাম মহাশয়কে। আমরা বেশ সময় আপনারা অনেক ধৈর্য ধরে আছেন। আমরা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়ের মূল্যবান বক্তব্য বলার জন্য ওনাকে অনুরোধ করছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের সভাপতি মজুমদারকে এবং উপস্থিত আপনারা মা বোনেরা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার, প্রণাম। আমার ভাইরা আছে, বন্ধুরা আছে, আমার দলের একনিষ্ঠ কর্মীরা আছে, সিনিয়র বয়োজ্যেষ্ঠরাও আছেন, তাদের আমি আমার প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতা অরুণ ব্যানার্জির সাথে আমার কাউন্সিলর বিপ্লব মালক, এছাড়া অনেকেই এখানে উপস্থিত আছেন এবং মহিলা তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের নেতৃত্ব আছেন এবং আপনারা সবাই আছেন। আমি বেশি কিছু বলবো না, যেহেতু এটা আমাদের একটি কর্মী সভা, এটা সাধারণ সভা নয় যেখানে আমি মানুষকে অন্য কথা বলবো। শুধুমাত্র এখানে বলবো যে এবার আমরা এমন একটি প্রার্থীকে আমাদের মধ্যে পেয়েছি যে মানুষটা আমাদের সৃষ্টি সংস্কৃতি যেটা আছে সেটাকে ফিরিয়ে দেওয়ার একটা অঙ্গীকার করেছি। যে মানুষটা সারাদিন সৃষ্টি সংস্কৃতির সাথেই থাকেন, তিনি সবসময় মানুষের সাথে থাকেন, মানুষের পাশেই থাকেন। এনার একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের সাথে থাকা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ কর্মী, তিনি সবসময় দলের কাজ করেন, এমন একটি ব্যক্তি পার্থভূমি। তার হয়ে আমরা এবার আমাদের প্রচারে নেমেছি। আমরা আপনাদেরও সেই প্রচারে নামিয়ে 29 নম্বর ওয়ার্ডকে একত্রিত করে আপনারা যেভাবে প্রত্যেকবার 29 নম্বর ওয়ার্ড থেকে আমরা এগিয়ে থাকি, এবার আমি চাই যে আপনারা এই একটা মাস আমাদের সাথে পরিশ্রম করে এই 29 নম্বর ওয়ার্ডকে
এমন একটি জায়গায় দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে আসতে পারে যে আগামী দিন আমরা সবাই গর্বিত হতে পারি এবং জগদ্দল বিধানসভার প্রত্যেকটি মানুষ, আমি বিধায়ক হিসেবেও আপনাদের নিয়ে গর্বিত হতে পারি। আমরা সবাই জানি যে আমাদের বিরোধী প্রার্থী যে হয়েছে সে মানুষটা কি এবং তার কার্যকলাপ। সমর পাঠক মহাশয় আমাদের কাউন্সিলর তথা পৌরপিতা এবং সিআইসি, উনি বিস্তারিতভাবে আজকে এই পৌর মিটিংয়ের সব কথাই বলেছেন এবং উনি আমাদের এই অঞ্চলটাকে অনেকটাই নেতৃত্ব দেন। মতুয়া সমাজ থেকে আরম্ভ করে এসসি এসটি ওবিসি সেলের প্রত্যেকটি জায়গায় উনি নেতৃত্ব দেন এই জেলার সভাপতি। উনি বিস্তারিত বলেছেন যে যে মানুষটা শুধুমাত্র সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না, যে মানুষটা নিজেকে ছাড়া অন্য কিছু বোঝে না, সে হিন্দুরও নয়, সে মুসলমানেরও নয়, সে মমতা বন্দ্যোপাধ্যায় দিদিরও নয়, সে মোদিরও নয়, সে শুধু তার নিজের জন্য বোঝে, তার পরিবারের জন্য বোঝে, অন্য কিছু বোঝে না। সে আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে তার নিজের জন্য, আবার তৃণমূল ছেড়ে বিজেপি গেছে, কালকে যদি বিজেপিতেও লাভ না পায় তাহলে আবার কংগ্রেস সিপিএম যে কোনো দলে সে যেতে পারে। এরকম একটা চরিত্রহীন মানুষ, যার নিজস্ব কোনো আইডিওলজি নেই, চরিত্র নেই, সেই মানুষটা আগামী দিন রাজনীতিতে আমাকে আপনাকে কি দেবে? 5 বছর আমরা তাকে সাংসদ হিসেবে দেখেছি, আমাদের জগদ্দল বিধানসভা কোথাও একটা উন্নয়নের ইট পর্যন্ত তিনি গাঁথেননি। আমাদের এখানকার মানুষের জন্য কোনোদিন চিন্তা ভাবনা করেনি। অপরন্ত 2019-এ মানুষকে কিভাবে সন্ত্রাস নিয়ে এসেছিলেন, কিভাবে মারধর করেছিলেন, সেটা আপনারা সবাই দেখেছিলেন। সেই থমথমে দিনগুলো, সেই জ্বলন্ত উদাহরণগুলো আপনাদের কাছে আছে। ভাটপাড়া জগদ্দল কিভাবে চলছিল সেই সময়। তাই আপনাদের বলবো, আপনারা চিন্তা করে এবং মানুষকে এই বার্তাটা পৌঁছাবেন। এই দিদি থাকলে সব পাবো, দিদি থাকলে বাচ্চাদের সেই ব্যাগও পাবো, স্কুলের বইও পাবো, সাইকেল পাবো, কম্পিউটার পাবো, সব পাবো। আর 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিজের থেকে দিদি 1000 টাকা করলেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে এখানে দাঁড়িয়ে আজকে বলে যেতে পারি, আমরা যদি দিদির হাত আবার এবারও শক্ত করতে পারি, 1000টা 2000 হতে বেশি লাগবে না। উনি চান মহিলা সমাজকে এগিয়ে নিয়ে আসতে, উনি মহিলা সমাজকে এগিয়ে নিয়ে তাদের নিজের পায়ে নির্ভরশীলতা করতে চেষ্টা করছে। তিনি চান না যে মা ছেলের সামনে হাত পাতুক, যে বাবা আমাকে 1000টা টাকা দে, আমার কিছু নিজস্ব দরকার আছে। এটা মায়েদের কাছে সে হাত পাতার দিকটা চলে গেছে। আগামী দিন মায়েরা সুবিধা অসুবিধাতে সে ছেলের হাতে টাকা তুলে দিতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। নতুন প্রজন্মের জন্য বিভিন্ন কাজের সংস্থান করার চেষ্টা করছে। অপরদিকে বিজেপি কেন্দ্র সরকার বাংলাকে শুধু পিছিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাকে বঞ্চনা দিচ্ছে প্রত্যেকটি জায়গায়। ঘর বাড়ির টাকার থেকে আরম্ভ করে 100 দিনের টাকার থেকে আরম্ভ করে বিভিন্ন টাকা তারা আজকে কেটে দিচ্ছে, শুধুমাত্র বাংলাকে উন্নয়ন যেন না করতে পারে, বাংলায় যেন এগিয়ে না যেতে পারে। কেন? বাংলা এবং বাঙালি সবসময় এগিয়ে থাকে প্রত্যেকটি জায়গায়, তাই তারা আজকে বাংলাকে পিছিয়ে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা যদি সবাই একসাথে মিলিত হয়ে যদি একসাথে কাজ করেন, আমরা যদি সবাই একসাথে থাকি, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা আবার শক্ত করে লক্ষ্মী ভান্ডারও আনতে পারবো, বৃদ্ধা আর বিধবা পেনশনকেও ফিরে নিয়ে আসতে পারবো, সবটাই আমরা করতে পারবো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মে মাসের মধ্যে যাদের ঘর বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, সেই ঘর বাড়িগুলো করে দেওয়ার প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। ডিসেম্বর মাসের মধ্যে যত মানুষের ঘর বাড়ির অ্যাপ্লিকেশন আছে তাদের সবাইকে টাকা পাইয়ে দেওয়ার দায়িত্ব, এবং ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে সেই কথাই করে, সেটাই কিন্তু আগামী দিনে হবে। অনেক সময় দেবো না আপনার, এটাই বলবো, আমরা মানুষের কাছে যে দেখবো যে কি অসুবিধে আছে, কি সুবিধে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের তুলে দিয়েছেন আমাদের হাতে, সেটা সবার কাছে পৌঁছেছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের, আমরা সেটা দেখে নেবো। আর সমর্থ কিছু কলের কথা বললেন যে অনেক জায়গায় জল পৌঁছায়নি, আমি ভজনদারকে বলবো, বিধিকারীকে বলবো, এবং যারা আমাদের নেতৃত্বটা আছে তাদের সবাইকে বলবো আপনারা লিস্ট করে নিন। আগামী 3 দিন পর থেকে আপনাদের এই ওয়ার্ডে জল লাগানোর কাজ শুরু করিয়ে দেবো। কোথাও যদি কোনো কাজ বাকি থাকে, রাস্তাঘাট ছোট বড় যেটা থাকবে সেটা আপনারা আমাদের জানাবেন, করে দেবো। মাঠটা আমি ঘিরে দিয়েছি, আমার আর একটা প্রতিশ্রুতি আছে এই মাঠ নিয়ে, এই মাঠে লাইট লাগিয়ে দেবো যারা বাচ্চারা রাত্রিরেও খেলতে পারে। আমি বলেছি আমার এমএলএ
ওই কাজটাও আমি করে দেবো। তাহলে আপনাদের 29 নম্বরে যা কাজ আছে, যেরকম কাজ আছে সবটাই করে দেওয়ার অঙ্গীকার আমি নিলাম। শুধু একটাই প্রতিশ্রুতি চাই যে আমাদের লক্ষ্মী ভান্ডারের হাত শক্ত করতে হবে, আমাদের মহিলা সমাজের সবার হাত শক্ত করতে হবে। এই হাত শক্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। আর লক্ষ্মী ভান্ডার 1000 থেকে 2000, 2000 থেকে 3000ও হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রামে আসার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং যারা আমাদের সাথে জয়েন করেছে তারা আগামী দিন আমাদের এই পরিবার, এই তৃণমূল কংগ্রেসের পরিবারে তাদের স্বাগত জানিয়ে তাদের আমাদের মুখের সাথে আগলে রেখে রাখবো। আমাদের সঙ্গে তারা কাজ করবে কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।